ফের ভূমিকম্পে কলকাতা কেঁপে উঠল। সামান্য ব্যবধানে, কয়েক সেকেন্ডের ব্যবধানে আরেকবার আফটার শক হলো এবং নিঃসন্দেহে এই অনুষ্ঠান যখন আমরা শুরু করতে চলেছি প্রচুর মানুষ আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। আপনাদের দ্রুত দেখাবো যে এই ভূমিকম্পের এপিসেন্টার ঠিক কোথায় এবং এই ভূমিকম্পের প্রভাব কোথায় কোথায় দেখা গেছে। দেখতেই পাচ্ছেন অবশ্যই পশ্চিমবঙ্গ, অবশ্যই কলকাতা, এছাড়া বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানা সর্বত্র এই ভূকম্পন অনুভূত হয়েছে। আপনাদের দেখাবো যে এই এপিসেন্টারটা কোথায়। এই ভূমিকম্প হয়েছে ভারত এবং মায়ানমার সীমান্তে, সেটাই এপিসেন্টার এবং এর তীব্রতা 6.8 রিক্টার স্কেলের যা ধরা পড়েছে ভারত মায়ানমার সীমান্তে। মায়ানমারে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি মোহনবাগান টিম রয়েছে, তার কারণ এএফসি কাপের খেলা চলছে। আমরা সরাসরি এই অনুষ্ঠানে চলে যাব তাদের কাছে, আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন। ঠিক কী অবস্থায় মোহনবাগান টিম রয়েছে সেই খবর সবার আগে আপনাদের সামনে আমরা হাজির করব। তার আগে আমি চলে যাব দক্ষিণ কলকাতায়, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, আমরা প্রত্যেকে অনুভব করেছি দক্ষিণ কলকাতায় কতটা জোরে কেঁপে উঠেছিল এবং খুব সামান্য কয়েক সেকেন্ডের ব্যবধানে আরেকবার আফটার শক অনুভূত হয়েছে। এই মুহূর্তে আতঙ্কের ছবিটা ঠিক কীরকম? মানুষজন এই অফিসের ওপর থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তায় নেমে এসছেন। তুমি আছো সাদার্ন এভিনিউ এলাকায়, সেখানকার অবস্থা ঠিক কীরকম পার্থ? দেখো সুমনদা, কিছুক্ষণ আগেই যে ভূমিকম্প অনুভূত হয়, একটি অনুষ্ঠান বাড়ি চলছিল, আমার সঙ্গে অনেকেই রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক কি হয়েছিল সেই সময় যদি একটু বলেন? ভূমিকম্প হয়েছে প্রথমে বুঝতে পারিনি, আমি একটি সোফায় বসেছিলাম আর আমার পাশের সোফায় উনি বসেছিলেন। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম কি তুমি কি ঠেলছো, কেমন একটা কাঁপছি। ও বলছে আমি তো ভাবছি তুমি ঠেলছো। এটা মানে কিছুক্ষণ হলো, কত সেকেন্ড আর সেই মুহূর্তে মনে নেই। তা প্রথমে আতঙ্ক হয়নি, যখন ফিল করলাম যে ওটা ভূমিকম্প তখন একটু আতঙ্ক লাগছিল। ঠিক কেমন অনুভূতি হলো সেই সময়, কোথায় ছিলেন? তো সেই সময় আমি ওর পাশেই বসেছিলাম, আমার পাশের জনের পাশেই বসেছিলাম। আমি একটু ওর সঙ্গে কথা বলছিলাম, তো আমি বলছি তুমি কি ঠেলছো? তখন বলে না এটা কেমন যেন মনে হচ্ছে। তখন মনে করতে করতে ভূমিকম্প তখন অলরেডি হয়ে গেছে, তখন অনেকক্ষণই স্টে করছিল। অনুষ্ঠান বাড়িতে ছিলেন তো সেই সময় আতঙ্কিত হয়ে পড়ে কি অনেকে? না, সে বোঝার আগেই জিনিসটা ততক্ষণে ঘটিত হয়ে যায়। ছোট্ট মেয়ে আছে, তুমি সেই সময় কি করছিলে এবং কি বললো বাড়ির লোকেরা? আমি ওর সঙ্গে বসেছিলাম, তখন কেঁপে উঠেছিল। তোমরা তো অনেক বন্ধুরা মিলে সেখানে ছিলে, দাঁড়িয়েছিলে, গল্প করছিলে, সেই সময় অনুভূতিটা যদি একটু বলো। আমরা এখানে সব অনুষ্ঠান বাড়ি ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিলাম, আর তখন হঠাৎ করে আমরা সব বসে আছি যখন, তো পিছনে আপনি দেখতে পারবেন যদি একটু ওখানটা একটা বর্ডার মতো করা আছে লোহার, হঠাৎ করে সেটা আর কি খুব জোরে আর কি কাঁপতে শুরু করে। আশেপাশে আর কি কাক ফাক আর কি জায়গা আছে সব কিছু আর কি বেরিয়ে আসে, আর এবং আমরা সবাই আর কি একটু রাস্তায় ছুটে আসি দেখার জন্য যে কি হয়েছে। বেশ খানিকক্ষণ, প্রায় বলতে পারেন 10-15 সেকেন্ডের মতো আর কি চলেছে ভূমিকম্পটা। তার তৎক্ষণাৎ আর কি দেখা যায় যে পাশের অফিস থেকে অনেকজন বেরিয়ে এসছে, আবার বলছে যে ভূমিকম্পটা ওরা ফিল করতে। আর মোড়মাট করা তারপরের থেকে একটু ওয়েদারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেছে, একটু একটু পড়েছে। আর যেটা আর কি ভয় লাগছিল যে আশেপাশে যেহেতু অনেক গাছ আছে, যদি পড়ে যায় একটা প্রবলেম হতে পারে। একেবারে আপনার থেকে জানতে চাইবো, সেই সময় আপনি অনুষ্ঠান বাড়িতে ছিলেন, একটি অনুষ্ঠান বাড়িতে কি অনুভূতি হলো সেই সময়? এই খানিকক্ষণের মধ্যে বুঝতেই ঘটনাটা শেষ হয়ে গেছে, কিন্তু ফিল করতে পেরেছিলাম আর কি যে জিনিসপত্র, বেলুন সাজানো, এটা সেটা সাজানো একটু নড়ে উঠেছে বলে মনে হচ্ছিল। শোনার পরে ভয়ে আতঙ্কিত হচ্ছিল। এই বেরোতে আর কি সবাই বলাবলি। আমি আরেকবার দর্শকদের দেখাতে চাইবো যে কোথায় এর এপিসেন্টার এবং কোথায় কোথায় এর প্রভাব অনুভূত হয়েছে। দ্রুত আরেকবার গ্রাফিক্সে চলে যাব যে কলকাতা অবশ্যই এবং গোটা পশ্চিমবঙ্গ, কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন যে এই ভূকম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা জুড়ে ভারতবর্ষের এই এলাকায় সব থেকে বেশি ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এবং অবশ্যই আপনাদের দেখাবো এপিসেন্টার মায়ানমার, ভারত এবং মায়ানমার সীমান্তে এই ভূমিকম্পের এপিসেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন রিক্টার স্কেলে তীব্রতা 6.8। আপনাদের জানিয়ে রাখি যে মেট্রোর দেয়ালে ফাটল দেখা গেছে এই ভূমিকম্পের ফলে। সরাসরি জেনে নেব আমাদের প্রতিনিধি প্রবীর এর কাছ থেকে। প্রবীর, আমি তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কোন মেট্রো স্টেশন এটা এবং এই ফাটল কতটা গভীর, এবং তুমি কি নিশ্চিত যে ভূমিকম্পের ফলে এই ফাটল দেখা গেছে? দেখো সুমন, কিছুক্ষণ আগে ভূমিকম্প হয় এবং ভূমিকম্প হওয়ার পরে রাস্তার যারা পথচারী আছে তারা লক্ষ্য করে যে বেহালায় মেট্রো রেলের কাজ চলছে। এটা কোনো স্টেশন নয়, এখনো ট্রেন চালু হয়নি, এখন কাজ চলছে। এই পিলার আছে এবং পিলারের ওপরের অংশে যে অংশটা আছে সেইখানে চিড় ধরেছে এবং সেইটা স্থানীয় পথচারীদের প্রথমে চোখে পড়ে এবং চোখে পড়ার পর পুলিশে খবর দেয়
এখন পুলিশ এসছে ঘটনাস্থলে এবং তাদের একটাই বিষয় যে এইটা কি ভেঙে পড়তে পারে, যার দরুন তারা আতঙ্কিত হয়ে আছে এখনো পর্যন্ত, এবং তার তলা দিয়েই গাড়ি ঘোড়া চলছে এবং পুলিশ, ট্রাফিক পুলিশ সবই আছে। এখন একটাই বিষয় যে আস্তে আস্তে চিৎটা বাড়ছে এবং এই বাড়ার ফলে যদি এটা ভেঙে পড়ে তাহলে একটা বিশাল বিপত্তি হতে পারে। সুমন। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছি। প্রবীর, জানতে চাইব, মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এই ভূমিকম্পের পর, যখন এই ভূমিকম্প অনুভূত হলো, এই মুহূর্তে মেট্রো চলাচল কি আবার স্বাভাবিক হয়েছে, বা স্বাভাবিক না হলে কখন স্বাভাবিক হবে এমনটা আশা করা যাচ্ছে? প্রবীর। দেখো সুমন, এইখান থেকে মেট্রো চলাচল এখনো শুরু হয়নি, কারণ এখন মেট্রো রেলের বেহালায় কাজ চলছে। এই কাজ যে চলছে, এই যে ব্রিজের ওপরে ব্রিজ, তারপরে পিলার, সেই ব্রিজের অংশটার তলায় এই ফাটলটা ধরেছে। এখনো বেহালায় মেট্রো কিন্তু এখনো চালু হয়নি, এখন বেহালা থেকে জোকা পর্যন্ত এখন মেট্রোর কাজ চলছে। সেইখানেই বেহালায় থানা ঠিক কাছাকাছি যে মেট্রো রেলের যে ওপরের যে অংশটা গেছে পিলার এবং ওপরের অংশটা, তারই একটা জায়গায় চিট ধরেছে এবং চিটটা আস্তে আস্তে এখন বাড়ছে। এখন স্থানীয় পথচারীদের একটাই দাবি যে এইটা যদি আরো বেড়ে যায় তাহলে কি এই ব্রিজটা ভেঙে পড়তে পারে, যার দরুন তারা আতঙ্কিত হয়ে আছে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং গাড়ি ঘোড়া তলা দিয়ে চলাচল করছে, একটা আতঙ্কের ছায়া। সুমন। ধন্যবাদ প্রবীর। আপনাদের বলছিলাম যে ভারত এবং মায়ানমার সীমান্তে এই ভূমিকম্পের এপিসেন্টার, এবং মায়ানমারে এএফসি কাপ খেলতে গেছে মোহনবাগানের পুরো টিম, তারা সেখানে রয়েছেন। তারা কেমন আছেন, নিরাপদে আছেন কিনা, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কিনা জেনে নেব আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর কাছ থেকে। কুন্তল, তোমার কাছে প্রথমেই জানতে চাইব, মোহনবাগান টিম নিরাপদে রয়েছে তো? একেবারে মোহনবাগান খেলোয়াড়রা এবং মোহনবাগানের যারা টিম ম্যানেজমেন্টের যারা গেছেন তারা নিরাপদে রয়েছেন। কিছুদিন আগে সেটা জানতে পেরেছি। মোহনবাগানে রয়েছেন শঙ্করলাল চক্রবর্তী, দলের কোচ, তার সঙ্গে কথা বলে যদিও আরো ডিটেল জানতে পারবো যে তারা এক্স্যাক্টলি সেই সময় কোথায় ছিলেন এবং কিরকম ভাবে সময়টা কাটিয়েছেন সেটার ব্যাপারে। কিন্তু আপাতত এটুকুই বলতে পারছি যে মোহনবাগান খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন এবং দলের যতজন খেলতে গেছেন বা রিজার্ভ বেঞ্চে যারা আজকে ছিলেন তারা সহ দলের সাপোর্ট স্টাফ যতদিন ছিলেন প্রায় 25 জনের টিম প্রত্যেকেই কিন্তু ঠিক আছেন, সেটা আপাতত মায়ানমার থেকে জানতে পারছি। কুন্তল, আইপিএল এর খেলা চলছিল এবং তার আগে টস হয়ে গেছে, টসের ফিল্ডিং এই মুহূর্তে সেই খেলা চলছে ইডেন গার্ডেন্সে। কতটা আতঙ্ক ছড়ায় দর্শকদের মধ্যে? আজকে দর্শক সংখ্যা কম ছিল ইডেন গার্ডেন্সে। অনেকে বুঝতে পারেননি, যে কিছু দর্শক যারা বুঝতে পেরেছিলেন তারা গ্যালারির বাইরে অনেকে নেমেছিলেন, কিন্তু মাঠের বাইরে দুজন আম্পায়ার প্রায় মিনিট দুয়েকের জন্য কিন্তু মাঠের বাইরে বেরিয়ে এসেছিলেন, কারণ তারা সে সময় ড্রেসিং রুম থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। তখন এই খবরটা পেয়ে তারা মাঠের বাইরে মিনিট দুয়েকের জন্য বেরিয়ে আসেন, তারপর আবার যথারীতি মাঠে ঢুকে টস করেন এবং শেষ পর্যন্ত খেলা শুরু হয়। কিন্তু খেলোয়াড়রা যারা মাঠে ছিলেন তারা কিছু অনুভব করতে পারেনি, কিন্তু দর্শকদের মধ্যে একাংশের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছিল, যারা টের পেয়েছেন ঘটনাটা। ধন্যবাদ কুন্তল। আরও একবার যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসছেন তাদের জন্য দেখাবো যে এই ভূমিকম্প কোথায় কোথায় প্রভাব ফেললো। অবশ্যই কলকাতা সহ প্রায় গোটা পশ্চিমবঙ্গে এবং বিহারে, উত্তরপ্রদেশে, দিল্লি, হরিয়ানায়। এবার দেখাবো যে এই ভূমিকম্পের এপিসেন্টার কোথায় ছিল। দেখতে পাচ্ছেন ভারত মায়ানমার সীমান্ত, ভারত মায়ানমার সীমান্তে এই ভূমিকম্পের এপিসেন্টার, এবং রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 6.9। আমি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব সরাসরি। এই মুহূর্তে গড়িয়াহাট মোড়ে রয়েছে কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তোমার কাছে জানতে চাইব, নিঃসন্দেহে এই দক্ষিণ কলকাতায় আমাদের অফিস যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল, মানুষজন বাড়ি থেকে ছুটে রাস্তায় চলে আসছেন, আতঙ্কে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছেন। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে গড়িয়াহাটের কি চেহারা? দেখো, গড়িয়াহাটের আশেপাশেই যারা ছোটাছুটি করছিলেন, যে কথা তুমি বলছিলে, তাদের সঙ্গে আমরা আছি। যারা শপিং মলে এসেছিলেন সেখান থেকে বেরিয়ে গেছেন, আপনার কি অভিজ্ঞতা? প্রথম আমি জামা কাপড় দেখছিলাম, খুব যে ফিল করেছি এমন নয়, কিন্তু দেখলাম সবাই খুব ছোটাছুটি করছে এবং বলছে ভ্যাকেট করে দিন। আমি ছুটে বেরিয়ে এলাম। আমি ওই সময় আমার বেবির সঙ্গে ছিলাম, তো হঠাৎ টের পেলাম যে ফ্লোরটা নড়ে উঠলো। তো তখন আমার একটা ফার্স্ট ডাউট হলো কোনো একটা ট্রেমাস হয়েছে কিনা। তখন আমি সমস্ত র্যাকগুলির দিকে তাকালাম, শপিং মলের ভেতরে ড্রেস রাখা, শু রাখা, ওই র্যাকগুলো ড্রেস অ্যান্ড শু মেটেরিয়ালসগুলোর মুভমেন্ট দেখে কনফার্ম হলাম। তখন ইমিডিয়েটলি আমরা বাইরে বেরোচ্ছি, তখন দেখলাম রাশ, সবাই দল বেঁধে ভয় পেয়ে একটা মানে আতঙ্কের পরিবেশ, সবাই দৌড়ে বেরিয়ে এলো। এখানে আরো কয়েকজন আছে, তারা রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং ফিল করেছেন। আপনি কি আসুন বলুন। আমি ওই বালিগঞ্জ ওভারব্রিজ ক্রস করে আসছিলাম, তখন ট্রাফিক পুলিশ বলছে যে ওখানে নড়ছে ব্রিজটা। তারপর তাকে সবাই দেখছে হ্যাঁ ব্রিজটা নড়ছে, তারপর সবাই ভয়ে আমরা তারপরে ছুটে এসে আমরা তাদেরকে ট্রাম লাইনটা এই পাশে চলে আসলাম। সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডও ফোন করলো, বললো এরকম ভূমিকম্প টের পড়েছে। আমি টের ঠিক পাইনি, তবে সবাই বলছে, সবাই দোকান থেকে লোকজন বাইরে বেরিয়ে এসছে, সব ছোটাছুটি করছে। আমরা তাদেরকে দৌড়ে এসে তখন আপনাদের এই মলে ঢুকলাম ওই সাইডে,
তখন দেখলাম সব ওই সাইড সব খালি করে সব বাইরে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তখন তো আমি তারপরে এখানে বসে পড়লাম ভয়ের চোটে। আচ্ছা, আমি তখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম মাথাটা ঘুরে গেল। তো যখন সবাই বলছে যে ভূমিকম্প হচ্ছে, তখন দেখলাম যে হ্যাঁ, আমি একটা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তখন সব রাস্তার লোকজন তখন বলছে যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে, সেই জন্য এরকম। আপনিও কি তখন রাস্তায় ছিলেন? আমরা এই মলে এসেছিলাম মার্কেটিং করার জন্য, দেখছি হু করে সব লোক বেরোচ্ছে। তখন কি হয়েছে তখন ভূমিকম্প হয়েছে। তখন আমরা ঠিক বুঝতে পারিনি, কিন্তু এত লোক সব চারদিকে বেরিয়ে গেছে, তখন বুঝতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। আপনারও কি একই অভিজ্ঞতা? গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো গ্রাউন্ড ফ্লোর থেকে সবাই দেখছি যে সামনে বেরিয়ে আসছে, সমানে বেরিয়ে আসছে শুরু হয়েছে। আমিও তাদের সঙ্গে চলে আসি, পরে বাইরে এসে বুঝতে পারি যে না, ভূমি আর্থকুয়েক হয়েছে, সবাই বলছে আর্থকুয়েক হয়েছে। আর একটু ফিল তো করেছিলাম, একটু আনইজি লাগছিল, মনে হচ্ছিল রাশের মধ্যে বেরিয়ে এসেছিলাম, কিন্তু খুব আনইজি লাগছিল। বেরিয়ে আসার পর যে কিছু একটা অসুবিধা হচ্ছে, একদম যখন স্টেপ ডাউন করছি তখন দেখছি যে না। সুমন, বিচ্ছিন্নভাবে কয়েকজনের সঙ্গে কথা বললাম, প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কিভাবে ভূমিকম্প হয়েছে, কখন হয়েছে এবং কিভাবে তারা বেরিয়ে এসছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যে গড়িয়াহাটের কথা বলছিলাম, যে গড়িয়াহাটের লোকজন রাস্তায় নেমে এসছেন। আমরা যে রাস্তায় আছি সেখানেও কিন্তু প্রচুর জায়গা থেকে রাস্তায় এসে ভিড় করেছেন লোকজন। ঠিক ঠিক, কোনো সন্দেহ নেই কৃষ্ণেন্দু যে কলকাতায় প্রবলভাবে একবার নয় পরপর দুবার অনুভূত হয়েছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থবাবু আমাদের সঙ্গে আছেন। পার্থবাবু, এই চ্যানেলে যে ছবিটা দেখা যাচ্ছে, একটা গ্লাস নড়ছে, সেটা একেবারে এই স্টুডিওতে আমি বসে আছি আপনাদের অপেক্ষায়, এবং তারপর এই গ্লাসটা পরপর দুবার জল শুদ্ধ নড়ে ওঠে। এবিপি নিউজ এবং এবিপি আমাদের চ্যানেলে বারবার যে ছবিটা যাচ্ছে, সবার আগে যেটা জানতে চায় সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা। কলকাতায় এই মুহূর্তে যারা রয়েছেন কতটা নিরাপদ? এবং শুনতে পেলেন দুজন বললেন অন্তত উড়ালপুল দুর্ঘটনার পর যখনই কেউ যে কোনো উড়ালপুল দিয়ে ক্রস করছেন বা তার নিচ দিয়ে ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা আতঙ্কিত হচ্ছেন। এক্স্যাক্টলি। এখন কলকাতা শহর কতটা নিরাপদ এটা যদি বুঝতে হয় খুব সহজ, যে কলকাতা যেহেতু খুব পুরনো শহর, কলকাতার বাড়িগুলোর বৈচিত্র্য এবং মূলত যে বাড়িগুলোর বাঁধুনি অনেক পোক্ত, যাদেরকে আমরা বলি আরসিসি স্ট্রাকচার, যেগুলো হচ্ছে যে রেইনফোর্স স্ট্রাকচার, সেগুলোর স্থায়িত্ব তুলনামূলকভাবে আনরেইনফোর্সড, অর্থাৎ ইটের তৈরি বাড়ি, পাথরের তৈরি বাড়ি যেগুলো হয়, পুরনো দিনের বাড়ি বিশেষত, সেখানে এই অসুবিধাটা আছে। এবং কলকাতা যেহেতু বহু পুরনো শহর, পুরনো বাড়িও রয়েছে, এমনকি বহু পুরনো কনক্রিট স্ট্রাকচারও রয়েছে যেগুলোর অবস্থা ভালো নয়। ফলে সেক্ষেত্রে আজকের যে ভূমিকম্প হয়েছে আমি নিশ্চিতভাবে বলবো যে আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু আমি বলবো যে একটা মাঝারি থেকে উঁচু মানের যদি ভূমিকম্প কলকাতায় হয়, তাহলে কলকাতা শহরের বাড়ির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মাথায় রেখে বলতে পারি আমাদের শহর খুব যে নিরাপদ তা আদৌ নয়। পাশাপাশি বহু দর্শক এইটাও জানতে চাইছেন যে আমাদের ছোটবেলায় বা এর আগে এত ফ্রিকুয়েন্টলি ভূমিকম্প হতো না, এখন কয়েক মাসের অন্তর অন্তর বছরে একাধিকবার ভূমিকম্প হচ্ছে, কলকাতায় বসে অনুভব করা যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ সাধারণত ভূবিজ্ঞানীরাই অনেক ভালো বলতে পারবেন। আমি তবে এইটুকু বলতে পারি যে এই আমাদের জোন 5 বলতে যেটা বোঝায়, প্রবল যে জায়গাটা জোন আমাদের এই উত্তর পূর্ব অঞ্চলগুলোতে, সেখানে গত কয়েক বছর ধরে যে ফ্রিকোয়েন্সিতে বাড়ছে, এবং কলকাতা মূলত তার ধাক্কাটা কলকাতায় বহন করতে হচ্ছে। এরকম নয় যে কলকাতাতে ঘটনাটা ঘটছে, ঘটনা ঘটছে অন্যত্র, টের পাচ্ছে কলকাতার মানুষ। ফলে এই ঘটনা উত্তর পূর্ব অঞ্চলগুলোতে যে কারণে হচ্ছে, এই প্লেট মুভমেন্টের জন্য, কিন্তু প্লেট মুভমেন্ট স্টেবল হতে মানে কয়েকশো বছর লাগে, মানে যার ফলে মানে, এবং সেখানেই বলছি আর্থকুয়েকটা এমন একটা বিপদ এখনো পর্যন্ত যেটা কিন্তু ভবিষ্যৎবাণী করা যায় না যে কাল সকালে কি হবে। ফলে এইখানে আমরা অনেকটা হেল্পলেস। ফলে যেটা দরকার যে আমাদের নোন প্রযুক্তি যা আছে তা দিয়ে বাড়িঘরদূর বানানো, সেতু বানানো, এবং আরেকটা হচ্ছে বিপর্যয় যদি হয় তাহলে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আমরা কতটা দ্রুত অ্যাক্ট করে যেতে পারি সেই কাজ। অ্যাবসলিউটলি। হিন্দোল দে আমাদের সঙ্গে আছে। দর্শকদের জানিয়ে রাখবো, মেট্রো চলাচল আপনারা জানেন এই ভূমিকম্প অনুভূত হওয়ার পর মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়েছে। হিন্দোলের কাছ থেকে বিস্তারিত জেনে নেবো। হিন্দোল, এই মুহূর্তে মেট্রো চলাচল কি স্বাভাবিক? মেট্রো সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এবং মেট্রো সূত্রে যেটা জানা গেছে, এই ভূমিকম্পের পরেই কিন্তু বিপদ বুঝে কিন্তু মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। যেখানে যেই রকম অবস্থায়, যেখানে যেই রেকগুলো ছিল সেরকম জায়গাতেই কিন্তু সেসব মেট্রো বন্ধ করে দেওয়া হয়। এমনকি মেট্রো সূত্রে এটাও বলা হচ্ছে যে এরকম একটা বিপদ দেখে কিন্তু মেট্রো কর্মীরাও কিন্তু সেখান থেকে চলে যান, এবং মেট্রোর যে টিকিট কাউন্টার সেগুলো সমস্ত বন্ধ হয়ে যায়। এবং স্বাভাবিকভাবে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন সেই মেট্রো রেকগুলোতে যারা ছিলেন, সেই মেট্রো রেলের মধ্যে যারা ছিলেন, সেসব যাত্রীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন।
কিন্তু মেট্রো সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন এবং পরিষেবা তারা চালু করেছেন, এবং স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবং বেশ কিছুক্ষণ ধরে মেট্রো বন্ধ থাকার পরে কিন্তু যারা যাত্রী ভেতরে আটকে পড়েছিলেন তারা যেমন আতঙ্কিত হয়েছিলেন, এবং পাশাপাশি যেসব যাত্রীরা এসেছিলেন মেট্রো স্টেশনে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন, এবং তারাও কিন্তু এখন যাত্রার জন্য তারা কিন্তু নাজেহাল হচ্ছেন, কেননা বেশ কিছুক্ষণ মেট্রো বন্ধ থাকার জন্য। সুমন, আমি কথা বলবো এই মুহূর্তে সনদ ঝায়ের সঙ্গে। সনদ শিলিগুড়িতে রয়েছে আমাদের প্রতিনিধি। সনদ, শুরুতেই জানতে চাইবো, কলকাতায় যেরকম খুব অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হলো, শিলিগুড়ির ছবিটা ঠিক কি রকম? হ্যাঁ সুমন, যেটা হচ্ছে শিলিগুড়িতে কিন্তু পরপর দুবার খুব অল্প সময়, যেটা বলা হচ্ছে 4 সেকেন্ড মতো, কিন্তু যে ধাক্কাটা, সেই ধাক্কাটা কিন্তু বড় জোর ধাক্কা ছিল। এবং আরো একটা বিষয় যেটা হচ্ছে গত বছর এই এপ্রিল মাসে 25শে এপ্রিল কিন্তু ভূমিকম্প হয়েছিল কাঠমান্ডুতে, এবং তারপরে গোটা উত্তর পূর্বাঞ্চল, এবং এপ্রিল মাসে আবার আজকে এই যে কতগুলো একটা ধারা, এবং তারপরে আপনার সহ কয়েক মাস হয়েছিল, আজকে যে ভূমিকম্প, সেই আতঙ্কটা আবার কিন্তু সজীব হয়ে গেছে। মানুষ কিন্তু এই যে ধাক্কায় কিন্তু বেরিয়ে আসে রাস্তায়, এবং এই সন্ধ্যাবেলাটা শিলিগুড়ি ভীষণ ব্যস্ততম, বিশেষ করে শপিং মলগুলো, হিলকার টোটো, এবং লোকজন বেরিয়ে আসে। এবং তারপরে যদিও খুব অল্প সময় থাকায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্কটা, যে এই দীর্ঘ কয়েক বছর ধরে, এই 5 বছর ধরে এই বিভিন্ন সময়ে ভূমিকম্প এই উত্তরবঙ্গ টের পেয়েছে, আবার আজকে নতুন করে এই ভূমিকম্প সেটা আতঙ্কের স্মৃতিতে ফিরে এসছে, এবং দেখা যাচ্ছে এই যে আবার ভূমিকম্প হতে পারে, এই আতঙ্কটা কিন্তু গ্রাস করেছে। সুমন, ধন্যবাদ সনদ। আমি দার্জিলিং এর খবর নেব। একজন পর্যটক সন্দীপন বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এ আছে। শোনা যাচ্ছে দার্জিলিং এ যথেষ্ট পরিমাণ ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্দীপন বাবু, আপনার কাছে জেনে নিতে চাইবো, আপনি দার্জিলিং এ বেড়াতে গেছেন, ঠিক কি অনুভব করলেন এবং এই মুহূর্তে দার্জিলিং এ ঠিক কি পরিস্থিতি? সন্দীপন বাবু, আমরা প্রচন্ডভাবে আতঙ্কিত, কারণ এমন ভাবে এটা হয়েছে, আমরা অনেকক্ষণ ফিল করেছি এটা, অনেকক্ষণ, মানে এখনো পর্যন্ত আমরা আতঙ্কিত প্রায়। কোন ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন? কোন ফাটল? কোন হোটেলের মধ্যে আছি, সিনক্লিয়ার হোটেলে আছি, সেখানে প্রচন্ড ভাবে অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির এখনো খবর পাইনি কিছু, আমরা হোটেল থেকে আর বেরোতে পারিনি ভয়ে। ধন্যবাদ সন্দীপন বাবু। আমরা এই মুহূর্তে শুনবো JL গৌতম, বিশেষজ্ঞ এই বিষয়ে, তিনি ঠিক কি বলছেন রাখবো আপনাদের সামনে। शाम को 7:25 पर एक अर्थक्वेक हुआ, जिसका परिमाण रिक्टर स्केल पर 6.8 रहा, और इसका अक्षांतर जो है 23.0 डिग्री नॉर्थ और देशांतर 94.9 डिग्री ईस्ट, और ये म्यांमार इंडिया बॉर्डर रीजन पे रहा। देखिए, म्यांमार में जरूर हानि हो सकती है, लेकिन जहां तक इंडिया का सवाल है, हमारे भारत में तो शायद ही कुछ नुकसान हुआ हो, लेकिन फील जरूर किया गया है इसको। আমি দ্রুত আমার এই মুহূর্তে অতিথিদের প্রতিক্রিয়া নেব। সিজাত, কোথায় ছিলে? আমি বাড়ি থেকে নামছিলাম, আমার 5 তলার উপরে আমার অ্যাপার্টমেন্ট, সেখানে নিচে তোমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল। বাড়ি থেকে নামছি, দরজা খুলেছি, তখন শুনছি হুড়োহুড়ি, সামনের ফ্ল্যাট থেকে মানুষজন বেরিয়ে এসেছেন, নিচে চেঁচামেচি হচ্ছে, শুনছি ভূমিকম্প। আমি একবার ভেতরে ঢুকেছি আমার মা স্ত্রীকে বলবো নেমে আসতে, এবং তখন চাবি নিচ্ছি বাড়ির, যাতে ফিরতে পারি ঠিক সময় ঠিকভাবে। তখন আমি নিজে অনুভব করলাম যে বেশ ভালো পরিমাণ দুলে উঠলো, এবং আমার বেশ খানিকটা মাথা টলে গেল। তারপরে সঙ্গে সঙ্গে আমরা সকলেই সিঁড়ি দিয়ে নেমে এসেছি, এবং আমি যখন গাড়িতে করে রওনা দিচ্ছি তখন কিন্তু আমরা সেলিমপুরে থাকি, সেই চত্বরের সমস্ত মানুষ বাড়ির সামনে মাঠে এসে জড়ো হয়েছেন, এবং প্রত্যেকের মধ্যে আতঙ্ক খুব স্পষ্ট। আমি তো রাস্তায় ছিলাম, ইউনিভার্সিটি থেকে আসছিলাম। বুঝতে পেরেছিলে? আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার স্ত্রী ফোন করেছে। আমাদের বাড়িটা 12 তলা, তো সবাই নিচে নেমে এসছে। আমাকে স্ত্রী ভয়ে ফোন করে জিজ্ঞেস করছে যে কোথায় আছো, কি করছো। আমি বললাম আমি তো রাস্তায় আছি, আসছি এখানে। এ বললো না, আমাদের বিল্ডিং এ তো সবাই নিচে নেমে চলে এসছে, দাঁড়িয়ে আছি আমরা এখনো, তুমি কিছু ফিল করেছো কিনা। এরকম একটা জিনিস যেটা আমি বলবো, সেটা হচ্ছে যেটা সবার মনে, সেটা হচ্ছে এই ভূমিকম্পের ভয়, এবং এই ভয়টাকে আরো গ্রাস করেছে এই যে
কিছুদিন আগে গিরিশ পার্কে একটা জিনিস ভেঙে পড়লো, এই যে ভেঙে পড়তে পারে মানুষ, তার তলায় চাপা পড়তে পারে, এই দুটো ছবি একসঙ্গে মিশে গেছে। একদম এই ভয়ের মধ্যে কোথাও ভরসা আছে কিনা, ভরসা খোঁজার চেষ্টা করব। ইনফ্যাক্ট আমরা গোপীনাথ ভান্ডারী আমার সঙ্গে টেলিফোন লাইনে আছেন, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ। গোপীনাথ বাবু, আমি সবার আগে জানতে চাইবো যে বেশিরভাগ ক্ষেত্রে বড় ভূমিকম্পের ক্ষেত্রে আফটার শক দেখা যায়, পরপর কিছু কম্পন হয়, সেক্ষেত্রে আপনার সাধারণ মানুষকে যারা আতঙ্কিত অবস্থায় আছেন, রাস্তায় আছেন, কি পরামর্শ থাকবে? এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আফটার শক তো হতেই পারে, সেটা কতক্ষণ পরে হবে সেটারও কোনো প্রেডিকশন করা যায় না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। কিন্তু আফটার শক যে কোনো সময় হতে পারে, এবং সেটা অবভিয়াসলি প্রথম যে ভূমিকম্পটা হচ্ছে তার থেকে রিক্টার স্কেলটা কম হবে, যেহেতু আফটার শক অনেকটাই ড্যাম্প হয়ে যায় আর কি। আমি জানি না যে এটার এপিসেন্টারটা কোথায়। আমার কাছে যে খবর আছে সেটা হচ্ছে মায়ানমারে, একদম ভারত মায়ানমার সীমান্তে। ভারত মায়ানমারে 7 রিক্টার স্কেল কি? হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, 6.8। আমি ওইরকমই একটা খবর পেয়েছি যে এবার ধরুন যদি 6.8 হয়, মানে আপনার সঙ্গে কিন্তু সেটা আরো খানিকটা কম হবে, কিন্তু সেটা কখন হবে কিছু বলা যাচ্ছে না আর কি। ঠিক, ধন্যবাদ আপনাকে। অশোক দা, আপনি অনুভব করেছিলেন? হ্যাঁ, এখন তো নির্বাচনের সময়, এমনিতেই ভূমিকম্প অনুভব করছেন নাকি? সে তো এক্ষুনি সমীরবাবু বললেন পায়ের তলায় ওনাদের মাটি সরে যাচ্ছে, ওই জন্য সবসময় ভূমিকম্প দেখছেন। না, ওদের মাটি তো অনেক আগেই সরেছে, তার সঙ্গে এই ভূমিকম্পের সম্পর্ক নেই, সামাজিক ভূমিকম্পই সরেছে। কিন্তু আমি অন্য কথা বলছি, পার্টি অফিসে বসে আমরা একটা মিটিং করছিলাম ইলেকশন নিয়ে, সেই সময় হঠাৎ চেয়ারগুলো কাঁপতে শুরু করলো। তো আমরা হঠাৎ অনুভব করলাম চেয়ার কাঁপছে কেন, কি জন্য? পরপর দুবার কেঁপেছে চেয়ার। তো তারপরে সেই যে 2011 কেঁপেছিল, তারপরে ভোটের দিনে আরো আমি বলছি যে ভোটের দিনে না 11 তো চেয়ার কেঁপেছিল, সেটা স্বাভাবিক কারণ ছিল। কিন্তু 14 তোমার মনে আছে যে ভোটের পর্যালোচনা, ভোটের দিন একটা ভূমিকম্প, এবং সেটা রিক্টার স্কেল আরো মাত্রা বেশি, সবাই বন্ধ করে তাড়াতাড়ি সব নেমে যাচ্ছে এই স্টুডিওতে। এখন আমাদের যেটা মনে হয়েছে যে অনুভব করতে 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 এই যে চেয়ার কাঁপছে, ন্যাচারালি এটা একটা ভূমিকম্প কিছু একটা হয়েছে। ভূমিকম্পই নিশ্চিত। পরপর দুবার চেয়ারটা কেঁপে উঠেছে, টেবিলটা একটু নড়ে উঠলো। সমীরবাবু, অশোকবাবু যেটা বলতে পারছেন না সেটা হচ্ছে যে নিতে পারছে না ধরিত্রী, যা আপনারা শুরু করেছেন। মানুষ তো পাশে আছে, অশোক দাদের তো সব চেয়ার টেবিল নড়া শুরু হয়ে গেছে। কতক্ষণ লাগলো বুঝতে চেয়ার যে ভূমিকম্প হচ্ছে। বলছি বিপজ্জনক ব্যাপার হচ্ছে যে গাড়িতে আসছিলাম, ড্রাইভার 4 নম্বর ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় বললো, স্যার যাবো, ভেঙে টেঙে পড়বে না তো ব্রিজটা। এটা কিন্তু একটা সাধারণ ভীতি, যারা গাড়ি চালান সাধারণ মানুষ তাদের মধ্যে দেখা দিয়েছে, সাধারণ ভীতি। এখন এই ভীতি চলতেই থাকবে, কারণ এটা তো 34 বছর, সুমন, এটা 34 বছরের বামফ্রন্ট সরকারের ফল ভূমিকম্প, তাই তো সমীর নাকি? একটা যখন রাজনীতির কথা এসেই বাংলা একটা কথা আছে, ধরনী দ্বিধা হবে। হ্যাঁ, তো আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক চালচিত্র যে পরিমাণ লজ্জা আমাদের সাধারণ নাগরিক হিসেবে বইতে হচ্ছে সেটাকে দেখে, তাতে আমাদের লজ্জা আর যথেষ্ট নেই। ধরনী নিজেও লজ্জা পাচ্ছে, এবং মাটির 134 কিলোমিটার নিচেও সেই লজ্জা গিয়ে পৌঁছাতে, শুধু 34 বছর নয়, 134 কিলোমিটারও তার মধ্যে সামিল রয়েছে। উইথ আ সিরিয়াস নোট, হরেন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন, ভূতত্ত্ববিদ। আপনার কাছে যেটা শুরুতেই জানতে চাইবো আমি সেটা হচ্ছে যে এই ভূমিকম্প আবার ফিরে আসতে পারে কিনা। স্বাভাবিকভাবে একটা ভূমিকম্প হলে যেটা মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েন সেটা হচ্ছে আফটার শক, কোনো সম্ভাবনা আছে কিনা, বা এই ধরনের কোনো ফোরকাস্ট করা যায় কিনা? দেখুন, একটা ভূমিকম্পের পর আফটার শক তো হতেই পারে, কিন্তু সেই আফটার শকটা যা মেন শকের থেকে কম মাত্রায় হবে, বেশ এটা রিক্টার স্কেল কম হবে। আর ঠিক এইভাবে প্রেডিক্ট করা যায় না এখনই হবে বা কিছুক্ষণ পরে হবে বা কিছু নাও হতে পারে, আবার এটা ধরুন 1 বছর বাদেও হতে পারে। অতএব এইটা নিয়ে ভাবনার কিছু নেই, কারণ ভূতত্ত্ববিদ হিসেবে আপনার কি পরামর্শ থাকবে? এখন আমরা অনুষ্ঠান করছি, কিন্তু প্রচুর মানুষ রাস্তায় নেমে আছেন, বাড়ি ঢোকার সাহস পাচ্ছেন না। এখন আর আতঙ্কিত হওয়ার কিছু নেই, মেন শকটা চলে গেছে। যে দুটো একটা গ্যাপ দিয়ে প্রায় 2 সেকেন্ডের গ্যাপে ওয়েভ গুলো পাস করেছে, এটা একটা ভূমিকম্পরই দুটো ওয়েভ। আচ্ছা, মানে একটা পি ওয়েভ হতে পারে বা দুটো সারফেস ওয়েভ কিছু পরে পৌঁছেছে, তাই। কিন্তু এটা নিয়ে আর আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাই নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারেন। আর আফটার শক হতে পারে, কিন্তু তার তীব্রতা এর থেকে কম হবে, আর সেই নিয়ে চিন্তা করার খুব একটা এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মেইন ফেজটা ওভার হয়ে গেছে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে আমি মানুষকে আরও আশ্বস্ত করতে চাইব, সুমন ঘোষ যিনি মোহনবাগান টিমের ম্যানেজার, তিনি জানিয়েছেন যে গোটা টিম সুস্থ এবং একেবারে স্বাভাবিক অবস্থায় আছে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আপনারা জানেন যে ভারত মায়ানমার সীমান্তে এই ভূমিকম্পের এপিসেন্টার এবং এএফসি কাপ খেলার জন্য এই মুহূর্তে গোটা মোহনবাগান টিম মায়ানমারে আছে। তারা ভালো আছেন, নিশ্চিন্তে আছেন। ছোট্ট একটা বিরতির সময়, তারপর আবার এই অনুষ্ঠানে ফেরত আসবো। সঙ্গে আমরা এখানে যে হোটেলে আছি, ডিনার চলছিল, তখন এটা ফিল করি খুব স্ট্রংলি আর্থকোয়েক হয়েছে। ওপরের এগুলো লাইটগুলো দুলছিল, জলের গ্লাস হচ্ছিল, জল কাঁপছিল, বাট অন্য কোনো কিছু হয়নি। সবাই খুব নিরাপদে আছে। তেমন করে এখানে বাইরে থেকে আমরা অন্যের কাছে শুনছি এপিসেন্টার এখানে ওখানে, বাট সেরকম কোনো ক্ষয়ক্ষতি তো সামনের অন্তর্গত আশেপাশে তো দেখতে পাইনি কিছু হয়েছে বলে। ইটস নর্মাল লাইফ চলছে এখানে। আমরা এমনিতে হোটেলের বাইরে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছি, এখানে তেমনভাবে কিছু বোঝা যায়নি। ভূমিকম্পে নিঃসন্দেহে কলকাতা কেঁপে উঠেছে, আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভূতত্ত্ববিদরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে যার বাড়িতে ফিরে যেতে পারেন। আফটার শকের যে তীব্রতা সেটা নিঃসন্দেহে প্রথমবার ভূমিকম্পের কম্পনের থেকে অনেক কম হয়, সুতরাং আতঙ্কিত হওয়ার সাধারণভাবে কোনো কারণ নেই। এই মুহূর্তে চলে যাব নিমাই পান্ডার কাছে। নিমাই পান্ডা রয়েছে দক্ষিণ কলকাতার সাউথ সিটি অঞ্চলে। নিমাই, এই মুহূর্তে এই সাউথ সিটি অ্যাপার্টমেন্টগুলোর কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি ছবিতে। দেখো সুমন, বুঝতে পারছো যে সাউথ সিটি হচ্ছে একদম কলকাতার অন্যতম বহুতল আবাসন। সেখানে যারা উপরের দিকে ছিলেন 34 তলা 33 তলা, তারা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ রীতিমতো দুলতে শুরু করে সাউথ সিটি। এবং পাশাপাশি কলকাতা শহরে অন্যান্য জায়গায়ও কিন্তু যারা বহুতলে ছিলেন, তারা কিন্তু অফিসে থাকুন বা বাড়ি থাকুন, দ্রুত আতঙ্কে নেমে এসেছিলেন। মেট্রো চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, তার সঙ্গে মোবাইল পরিষেবাও কিছুক্ষণ ধরে বেশ ব্যাহত হয়, এবং সব মিলে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী। বিশেষ করে সাউথ সিটির ছবিটা তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে লোকজন তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, সাউথ সিটি মল থেকে লোকজন বেরিয়ে এসেছেন, এবং সবার মূলত যে কলকাতায় এই কম্পন এবং তার জেরে ভয় এবং আতঙ্ক, এর ফলেই কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন। সুমন, ধন্যবাদ নিবাই। আমি সরাসরি চলে যাব সুগত হাজরার কাছে, সমুদ্র বিজ্ঞানী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন। সুগতবাবু, আপনার কাছে জানতে চাইবো ওই প্রথমে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আতঙ্কের কোনো কারণ আছে কিনা, এই ভূমিকম্পে আরো বেশি তীব্রতায় ফিরে আসতে পারে কিনা, নিশ্চিন্ত হলে মানুষজন যারা রাস্তায় বেরিয়ে গেছেন এই মুহূর্তে বাড়ি ঢোকার সাহস পাচ্ছেন না, তারা বাড়িতে ঢুকবেন? আরো বেশি তীব্রতার এই ভূমিকম্প থেকে কোনো সম্ভাবনা নেই, কারণ আফটার শক সবসময়তেই মূল ভূমিকম্প যেটা হলো বা পরপর যে দুটো, একটা ভূমিকম্প একটা আফটার শক হলো, তার থেকে কম মাত্রাতেই হবে, বেশি মাত্রায় হবে না। তার ফলে ভারতবর্ষে এক্ষুনি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মূল ভূমিকম্পেই আমাদের কলকাতায় বা এখানে আতঙ্কের কোনোই কারণ নেই। তবে একটা সতর্কতা আগামী 10 ঘন্টা মাথার মধ্যে যেন থাকে। আচ্ছা, ভারত মায়ানমার সীমান্তে এই ভূমিকম্পের এপিসেন্টার কি কারণ বলে আপনার মনে হয়? এটা কি প্লেট মুভমেন্টের সাধারণ কারণ? ঠিকই, তার কারণ ভারতের প্লেটটা এই বারবার সীমান্ত বরাবর আমাদের ইউরেশিয়ান প্লেটের তলায় বা আরাকান প্লেটের তলায় ওদিকে ঢুকছে, যে এই ঢোকার জন্যই যেটাকে মুভমেন্টের ফলেই এই ভূমিকম্পগুলো তৈরি হয়। অসংখ্য ভূমিকম্প তৈরি হয়, এই তো জানুয়ারি মাসেও ভূমিকম্প হয়েছে ওখানে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের জানাতে চাইবো যে মেট্রোর গতি নিয়ে আজকে অন্তত কেউ অভিযোগ করবেন না, তার কারণ মেট্রোর প্রত্যেক চালককে বলা হয়েছে যে খুব সতর্ক অবস্থায় মেট্রো চালাতে, যার ফলে সাধারণের থেকে বেশ কয়েক গুণ কম গতিতে, ধীর গতিতে মেট্রো চলাচল হচ্ছে। তবে মেট্রো চলাচল চালু হয়েছে এবং মেট্রো কর্তৃপক্ষ চেষ্টা করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার, কিন্তু অবশ্যই আরও একবার জানিয়ে দিই, মেট্রোর গতি অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক কম। প্রত্যেক চালককে সতর্ক করা হয়েছে যে ধীর গতিতে মেট্রো চালানোর জন্য। আমি চলে যাব পার্ক স্ট্রিটে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তর কাছে। এই মুহূর্তে আপনার পর্দায় ছবিও দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের চেহারাটা কি রাজস্বী?
দেখো সুবর্ণা, পার্কস্ট্রিটের চেহারা কিন্তু রীতিমতন ভয়াবহ। কারণ পার্কস্ট্রিটে মূলত আমরা যেটা দেখেছি যে এপিজে বিল্ডিং, 8 তলা একটা বিল্ডিং একেবারেই পার্কস্ট্রিটের মুখে, এবং সেখানে বিভিন্ন তলায় বিভিন্ন অফিসের কর্মীরা ছিলেন। তারা কিন্তু ভূমিকম্পের অব্যবহিত পরেই একেবারে 8 তলা থেকে পুরো সবাই নেমে চলে আসে, সমস্ত তলার কর্মীরা সব নেমে চলে আসেন এবং শতাধিক মানুষ এপিজে হাউসের সামনে জড়ো হয়, রাস্তায় উদ্ভ্রান্তের মতন ছুটে বেড়াতে থাকে, কি করবে বুঝে উঠতে পারে না। পরবর্তী সময়ে তারা বলেছেন যে 8 তলা তো এমন কম্পন অনুভূত হয়েছে যে তারা প্রথমে বুঝে উঠতে পারেনি, তারপরে তারা বুঝেছেন ভূমিকম্পের মতন কিছু একটা ঘটেছে, এবং সঙ্গে সঙ্গেই যে যার শুধু হাতের ব্যাগটুকু শুধু নিয়ে কোন রকমে পরিমরি করে নিচে নেমে চলে এসেছেন। এবং এখনো কিন্তু বহু মানুষ বহু বিল্ডিং থেকে বেরিয়ে এসেছেন, এবং যারা রেস্তোরাঁতে ঢুকেছিলেন তারাও রাস্তায় বেরিয়ে চলে এসেছেন, এবং সকলেই এখন একটা স্থিতাবস্থা খুঁজছেন। এখন কম্পন আর অনুভূত হচ্ছে না, ধীরে ধীরে মানুষের স্বাভাবিকতা ফিরছে, এবং এখনো কিন্তু ওই শকটা রয়েছে যে এরকম একটা কম্পন এত বহুতলগুলোতে এরকম ভাবে কম্পন কিরকম হলো, সেইটা নিয়েই কিন্তু সকলে আলোচনা করছেন। ধন্যবাদ ধন্যবাদ রাজশ্রী। পার্কস্ট্রিটের সাধারণ মানুষ কি বলছেন দেখাবো সরাসরি। পুরো হিলেছে একদম, টেবিল চেয়ার সবাই আমরা বেরিয়ে এসেছি ওপর থেকে, আর প্রচন্ড সবাই সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে এসেছি। বিল্ডিং থেকেও বলছিল সবাইকে ইভ্যাকুয়েট করে দেওয়ার জন্য, সবাই নেমে এসেছি। তো আমরা যখন ভূমিকম্প হলো আমি ভেবেছি আমার কোনো কলিগ হয়তো চেয়ার নাড়িয়ে গেছে, পরে দেখছি সেটা না, মানে সেটা ভূমিকম্পই হচ্ছে, যেটা প্রচন্ড হয়েছে। কনফারেন্স রুমে টেবিলটা নড়ছে, আমরা ভাবছিলাম কোনো পায়ের থেকে কোনো হাতের থেকে নড়ছে, বাট যখন আমরা দেখলাম হাতটা পাটা সরিয়েছি, যখন দেখছি টেবিলটা নিজেই নড়ছে, ভালোই নড়ছে, তাহলে আমরা পারলাম ভূমিকম্প এসেছে। তারপর আমরা রকমের টপ ফ্লোরে থাকি তো মারাত্মক রকমের হয়েছে, মানে আমরা জাস্ট কোনো রকমে নেমে এসেছি। আজকে এত বেশি এরকম ভাবে আমরা পুরো মানে সে করছিল, আমরা তুরন্ত একদম ব্যাগ নিয়ে আমরা সবাই নিচে নেমে চলে এসেছি। ফার্স্ট টাইম যেটা মানে হালকা ফিল করেছিলাম, আফটার দ্যাট ইটস টেরিবল, মানে এখনো শক। 5th ফ্লোরে আমাদের মিটিং চলছিল, সব জিনিসপত্র জাস্ট নিয়ে ব্যাগে পুরে জাস্ট নিচে নেমে এলাম। আমি দর্শকদের জানাতে চাইবো এই মুহূর্তে মোবাইলে আপডেট আসছে যে এই আমরা কলকাতায় বসে যে ভূমিকম্প আমাদের অনুভূত হলো তার 20 মিনিট পর আন্দামানেও ভূমিকম্প হয়, অবশ্যই সুনামির স্মৃতি উস্কে দিয়ে, এবং যদিও সৌভাগ্যক্রমে রিক্টার স্কেলে তার তীব্রতা অনেকটা কম, 4.7। 20 মিনিট পর কলকাতায় অনুভূত হওয়ার 20 মিনিট পর আন্দামান দ্বীপপুঞ্জেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানকার মানুষও যথেষ্ট আতঙ্কিত, তার কারণ বুঝতেই পারছেন, সুনামির স্মৃতি নিঃসন্দেহে এই ভূমিকম্প আবার একবার উস্কে দিল। আমি চলে যাবো শিশির বাবুর কাছে। শিশির বাবু, আপনি তো স্টুডিওতেই ছিলেন, আপনারা জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যখন কথা বলছি দিল্লি এবং হরিয়ানায় ফের ভূমিকম্প অনুভূত হলো। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি কলকাতায় কিছুটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ভূতত্ত্ববিদরা বাড়িতে ফিরে যেতে বলছেন, আশ্বস্ত করছেন, তখন দিল্লি এবং হরিয়ানায় ফের ভূমিকম্প অনুভূত হলো। আমি কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, গড়িয়াহাট মোড়ের ছবিটা আমাদের তুলে ধরো। তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তোমার সঙ্গে হরিয়ানা এবং নয়াদিল্লিতে আরও একবার ভূমিকম্প অনুভূত হলো। কৃষ্ণেন্দু, দেখো গড়িয়াহাট মোড়ের ছবিটা আমাদের ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো, মানে রাস্তায় প্রচুর মানুষ নেমে গেছেন, এবং কারণ এখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু আগেও কথা বলছিলাম, তারা বলছিলেন যে যেখানে ছিল তারা খবর শোনা মাত্র কিন্তু রাস্তায় নেমে গেছেন। আপনাদের কথা শুনবো, কিভাবে ফিল করলেন? আমরা তখন মানে শাড়ি কিনছিলাম, হঠাৎ করে দেখি মানে থরথর করে কাঁপছি, মানে তখন মানে যেমন ফিলটা হলো কি মানে হ্যাঁ ভূমিকম্প হয়েছে, সেটাকে মানে জাস্ট রাস্তার মধ্যে আছি, সেটা তখন অনেকজন হঠাৎ করে মানে ভয়ে হয়েছে। ওই একই দোকানেই ছিলাম আমরা দুজনেই, ওই শাড়ির দোকানে, তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়েও আমারতে ঢুকিয়েছিলাম খাওয়ানোর জন্য, তখন পুরো ওই কাচের শোকেসটা পুরো দুলে উঠলো, মেঝেটা রীতিমতো দুলে উঠলো, আমরা ভয়েতে বেরিয়ে গেছি দোকান থেকে, বাচ্চা তো ভয়ই পেয়ে গেছে। আমি যখন খাচ্ছিলাম তখন আমার হাত থেকে একটা জিনিসটা একটু নড়ছিল, ভাবলাম কি নড়লো কেন, তখন আমরা দোকান থেকে পুরো বেরিয়ে গেছি, ভাবলাম কি কিছু হয়েছে। কি বলবে? আমরা তখন প্রাপ্তিতে শপিং করছিলাম, তো আমি বসেছিলাম, তো মনে হলো পুরো
টেবিলটা এরকম নড়ে গেল। তো আমি ভাবলাম যে আমারই হয়তো মাথা ঘুরছে, তারপরে রিয়েলাইজ করলাম যে না, অ্যাকচুয়ালি ভূমিকম্প হচ্ছে তখন। আর আমি তো শপিং মলে ছিলাম, তো শপিং মলে তখন আমাদের ওয়ার্ক করছিলাম, হঠাৎ দেখছি আমাদের কাস্টমার তো রয়েছেই, তার সাথে সাথে আপনার ওপরে যে লিচগুলো আছে দুলে উঠছে, তারপরে ধরো হোর্ডিংগুলো আছে সেগুলো দুলছে রীতিমতন। তা মোটামুটি একটা শপিং মলে একটা সব দৌড়াদৌড়ি করছে যে বেরোবো কি করে ভূমিকম্প থেকে। আমরাও বুঝতে পারছি না আমরা কি করব, মাটি মানে আমাদের যে ওপরে লাইটগুলো আছে রীতিমতন দুলছে ভূমিকম্প, এটা ভীষণভাবে টের পেয়েছি আমরা। আমি দোতলায় ছিলাম এখানে গড়িয়াহাট মোড়েই, চেয়ারে বসেছিলাম, মনে হলো কে চেয়ারটা ধাক্কা দিল, এত জোর ছিল, গতবারের চেয়ে জোর। তারপরে তো আস্তে আস্তে কাঁপলো, 4-5 সেকেন্ড ছিল বোধহয়, তারপরে বন্ধ হয়ে গেল। রাস্তায় নেমে? হ্যাঁ, রাস্তায় নেমে এসেছিলাম, এই মোড়েই নেমে এসেছিলাম, এই গড়িয়াহাট মোড়েই, এই যশোদা ভবনে। হ্যাঁ সুমন, তুমি শুনলে এখানে প্রত্যেক জনের সঙ্গে কথা বললাম, যতজনের সঙ্গে কথা বললাম, এখানে যে ভিড়টা দেখছো প্রত্যেকেই কিন্তু এখানে শপিং করতে এসেছিলেন, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, একজন বাড়ি থেকে পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন। আমি গড়িয়াহাটের মোড়ের ছবিটা দেখাতে বলবো, রাস্তার মোড়ে কিন্তু প্রচুর ভিড় জমে গেছে, ফুটপাত কার্যত খালি হয়ে গেছে, এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, এবং প্রত্যেকে এখানে বিচ্ছিন্নভাবে যাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকেই কিন্তু ফিল করেছে তারা আতঙ্কগ্রস্ত হয়েছে, এবং আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু রাস্তায় নেমে পড়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমি দর্শকদের আবার জানাতে চাইবো যে দিল্লি এবং হরিয়ানায় আরো আরেকবার ভূমিকম্প অনুভূত হলো, এবং গোটা আসাম জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, গোটা রাজ্য জুড়ে ব্ল্যাকআউট। আমরা সেখানেও যোগাযোগের চেষ্টা করব সরাসরি, কিন্তু তার আগে চলে যাব ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কাছে, সিপিআরও মেট্রো রেল। ইন্দ্রাণী দেবী, আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো, এই মুহূর্তে আপনারা আবার মেট্রো যোগাযোগ চলাচল শুরু করেছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা সতর্কতার সঙ্গে মেট্রো চলাচল হচ্ছে এই মুহূর্তে শহরে? দেখুন, আপনার 19টা 27 মিনিটে আমাদের কন্ট্রোলে খবর আসে, মানে কন্ট্রোল জানতে পারে যে ভূমিকম্প হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমরা মেট্রো সার্ভিসেস সাসপেন্ড করে দিই, অর্থাৎ আমরা যেখানে যে মেট্রো আছে আমরা সেখানে বন্ধ করে দিই, এবং আস্তে আস্তে যে টানেলে গাড়িগুলো আছে সেগুলিকে আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মে আনার চেষ্টা করি এবং আনি, এবং তারপরে 5 মিনিট আমরা দেখি যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তখন আমরা কশন অর্ডার দিয়ে গাড়ি আবার চালাই, এবং কশন অর্ডার অর্থাৎ স্পিড রেস্ট্রিকশন করা হয়, এবং মোটরম্যানকে হাই অ্যালার্টে গাড়ি চালাতে বলা হয়, এবং সেইভাবেই এখন গাড়ি চলছে। হয়তো আমাদের একটু ফ্রিকোয়েন্সিতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি বলবো আমাদের প্যাসেঞ্জাররা যেন কোনো রকম ভাবে তার জন্য বিব্রত হওয়ার কারণ নেই, চিন্তিত হওয়ার কারণ নেই, আমাদের সার্ভিস আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। অবশ্যই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে ফ্রিকোয়েন্সিতে একটু এদিক ওদিক হতে পারে, গতি, মেট্রো তো খুব দ্রুত গতি সম্পন্ন যান, তো সেখানে গতির ক্ষেত্রে কি কোনো কম্প্রোমাইজ করছেন? অনেক আপনি বললেন সতর্কতা সঙ্গে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তার মানে কি গতি আর একটু নিয়ন্ত্রিত অবস্থায় চলবে? হ্যাঁ, অতি অবশ্যই। এখন তো আপনার স্পিড রেস্ট্রিকশন অর্থাৎ গতি তো নিয়ন্ত্রণে চলতে বলা হয়েছে, মানে যার জন্য গাড়ি এখন একটুখানি ধীর গতিতে চলছে, এবং হাই অ্যালার্টে অর্থাৎ টানেলের মধ্যে দিয়ে যখন গাড়ি চলছে মোটরম্যানকে বলা হয়েছে চতুর্দিকে নজর রেখে গাড়ি চালাতে। ইন্দ্রাণী দেবী, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চিত যে যাত্রীরা নিঃসন্দেহে আপনাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমি আরেকবার দর্শকদের জানাতে চাইব যে দিল্লি এবং হরিয়ানায় আরেক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং গোটা অসম জুড়ে ব্ল্যাকআউট হয়ে গেছে, বিদ্যুৎ বিপর্যয় মনে করা হচ্ছে। টেলিফোনে রয়েছেন মলয় মণ্ডল, তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। গৌহাটিতে এই মুহূর্তে কি পরিস্থিতি মলয় বাবু? গৌহাটিতে মানে ঠিক ওটা বেশিক্ষণ স্টে করেনি, ফার্স্ট একটা ছোট্ট একটা ভাইব্রেশন হয়েছিল, ওই ভাইব্রেশনের পরে তখন আমরা মানে ঘর থেকে বেরিয়ে এসেছি। তো এর আগেও যখন একবার হয়েছিল তখন একটা ফার্স্ট ওইরকম একটা কাঁপুনি দিয়ে তারপরে একটা খুব জোর দিয়েছিল, ঝটকা দিয়েছিল। তো এখন কি হয়েছে, মানে ফার্স্ট একটা ছোট্ট যে ঝটকাটা এসেছিল সেই ঝটকাটার পরে তখন আমরা জানি যে এইরকম একটা হলে তারপরে আর একটা হতে পারে, একটা পসিবিলিটি বেশি। তো সেই জন্য আমরা বাইরে চলে এসেছি, বাইরে এসে দেখলাম ইলেকট্রিক পোস্টগুলো সব ভালো মানে কাঁপছে, দুলছে। তো আমরা মানে তার থেকে অনেকটা ডিস্টেন্সে ছিলাম, এবং যাতে বাড়ি পড়ে গিয়ে যাতে না গায়ের কাছে আসতে পারে সেরকম একটা ডিস্টেন্স আমরা কভার রেখে মানে দাঁড়িয়েছিলাম। ধন্যবাদ মলয় বাবু। আমি দর্শকদের জানাতে চাইবো যে ছবি আপনারা দেখছেন ব্ল্যাকআউটের ছবি, বিদ্যুৎ বিপর্যয়ের ছবি, সেটাও অসমের ছিল। শিশুবাবু, আপনি তো এই স্টুডিওতে ছিলেন, তো কতটা অনুভূত হলো? ওপরে যেমন দর্শকরা দেখতে পাচ্ছিলেন সেই গ্লাসটা খুবই জোরের সঙ্গে নড়ছিল দুবার, ওই দৃশ্য দেখলাম। আমি চেয়ারে বসেছিলাম, জলের গ্লাস জল নড়তে লাগলো, তখন প্রথম
অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ফ্লোর ঠিক ওইভাবে ফিল করিনি। প্রকাশবাবু, আপনি কি গাড়ি থেকে নেমে পড়েছিলেন না গাড়িতেই ছিলেন? আমার কথা বলছেন? হ্যাঁ, আমি গাড়িতেই ছিলাম, আপনাদের গাড়িতে ছিলাম, কাজেই আমি ওটা উপলব্ধি করতে পারিনি গাড়ি থেকে। এই আর কি, গাড়িটা খুব ব্যালেন্স ছিল বলে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা আমার বলা আছে, সেটা হচ্ছে আজকের আমাদের অধিবেশন ছিল। আজকের অধিবেশনে আমি একটা প্রস্তাব এনেছিলাম যে আপনারা দেখিয়েছেন যে 25 নম্বর বিবেকানন্দ রোডে ওই উড়ালপুলটা ভেঙে যাওয়ার পর ওই বাড়িগুলোর খুব ডেঞ্জার পজিশন ছিল। সেই প্রস্তাবটা এনেছিলাম যে এদের কি সুরক্ষার জন্য কর্পোরেশন কি ব্যবস্থা নিচ্ছে। আমার দুর্ভাগ্য, এদের কি আইন সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমার উড়ালপুল নিয়ে কোনো কিছু প্রস্তাব ছিল না, ছিল পার্শ্ববর্তী বাড়িগুলো। ঠিক ঠিক, আমরা লাইভে একাধিক দিন এই অনুষ্ঠানে দেখিয়েছিলাম এমন ভাবে ব্রিজটা ঝুলছে যে কোনো অবস্থায় ভেঙে পড়তে পারে, প্রাণহানির সম্ভাবনা রয়েছে। আজকে তো এই ভূমিকম্পের পর তো অবস্থা খুবই খারাপ, সেটাই বাড়িগুলো এই অবস্থা। তা আমি শুধু জানতে চেয়েছিলাম মেয়রের কাছে যে এই বাড়িগুলো, এই মানুষগুলোদের নিরাপত্তার দায়িত্ব কলকাতা শহরে তো মেয়রের, কিন্তু সেই প্রস্তাবটা মানে কি বলবো যে আইনজ্ঞ, মানে তার কোনো আইনের জ্ঞানই নেই। তা সে বলছে আমরাও আইনের স্বার্থ, কিন্তু আমি যদি বলি সেই বাড়িগুলো যদি আজকের কোনো কারণে, আমি চাইবো না ভেঙে পড়ুক কারুর, না ঠিকই, কিন্তু যদি ভেঙে পড়ে তার দায়িত্ব মেয়রকেও গ্রেপ্তার করতে হবে, আর চেয়ারপারসন যে তাকেও গ্রেপ্তার করতে হবে। আপনি নিশ্চয়ই একমত হবেন যে রাজনীতি বাদ দিয়ে যে অবস্থা এই মুহূর্তে মানুষজন আছেন, ওই পোস্টার ভেঙে পড়া উড়ালপুলে আশেপাশের বাড়ি, যেখানে আমরা দেখাচ্ছিলাম ছবিতে যে একটা বারান্দার ওপর, শোয়ার ঘরের ওপর বিপজ্জনকভাবে ঝুলে আছে ওই অসম্পূর্ণ ভেঙে পড়া ব্রিজ। ঠিকই দেখিয়েছেন, কারণ ঘটনাটা ঘটার পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় গিয়ে এবং মেয়র গিয়ে ওখানে, না আমি বলছি এখনো সবাই যেতে পারেন, কিন্তু বলছি যে অবস্থা এখনো এরকম হয়েছে। পাশের ওই ব্রিজটাকে ভেঙে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরাও বলেছে যে প্ল্যানিং এর ত্রুটি, ওই ত্রুটিগুলোকে মুক্ত করতে গেলে ব্রিজটা ভেঙে দেওয়ার প্রস্তাব। কিন্তু বাড়িগুলোর কি হবে? বাড়ি থেকে বের করে কর্পোরেশনের মেয়র সরাসরি দায়িত্ব বের করে তারা দায়িত্ব নিলেন। আমি এই প্রশ্নটা আজকে এই জন্য তুলছি যে দুবার ভূমিকম্প কলকাতায় অনুভূত হয়েছে। আবার বলছি, প্রাকৃতিক দুর্যোগ এটা গোটা কলকাতা বিভিন্ন জায়গায় হয়েছে, শুধু ওই কটা বাড়ি না, বিভিন্ন তিনি নিশ্চয়ই নিচ্ছেন, আমরা যতই আমি আসবো তার আগে একবার দ্রুত সরাসরি বালিগঞ্জে চলে যাবো আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার কাছে। নিমাই, এই মুহূর্তে কি ছবি পাচ্ছ? আতঙ্কের যে পরিবেশটা, বারবার বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে কলকাতায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মানুষ কি সেটা বুঝছেন? মানুষ বাড়িতে ফিরে যাচ্ছেন যারা রাস্তায় নেমে এসেছিলেন? অবশ্যই অনেকে বাড়ি ফিরতে শুরু করেছে, কিন্তু আতঙ্কের রেশটা এখনো রয়েছে। যারা এখনো মনে করছেন যে সেই সময় কি অনুভূতি হয়েছিল তাতে কিন্তু শিওর হচ্ছেন। আমার সঙ্গে কয়েকজন রয়েছেন, কথা বলবো। সেই মুহূর্তে যখন মানে আপনি যখন ফিল করলেন যে ভূমিকম্প হচ্ছে, তখন কি হয়েছিল? আমি তখন জাস্ট ঢুকছিলাম মার্কেটে, মানে মলে ঢুকছি। আমি আর আমার ছোটো মেয়ে ঢুকছি, আমার বড় মেয়ে ঢুকে গেছে ভেতরে। তো ঢুকতেই সিকিউরিটি গার্ড আমাকে দাঁড় করে দিয়েছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঢুকবেন না। তো আমি তখন ভয় পেয়ে গেছি যে কি হয়েছে। ওপরে দেখছি, তখন আমি তখন বলছি যে সিঁড়ি দিয়ে দেখছি সবাই ধত করে নামছে ওপর থেকে। তখন আমাকে বলছে আপনি বেরোন তাড়াতাড়ি বেরোন। তখন আমার বড় মেয়ে যেহেতু ঢুকে গেছে, আমি ছোটো মেয়েকে তাড়াতাড়ি বিল্ডিং থেকে বের করে আবার ঢুকে বড় মেয়েকে ডাকতে গেছি যে ওকে খুঁজে পাচ্ছি না বলে। তারপরে আবার ওকে নিয়ে আবার দৌড়ে বেরিয়ে এসছি। এখন কি ভয়টা কেটেছে? বাড়ি ফিরছেন আপনারা? হ্যাঁ। তখন আপনি ভয় পাননি? হ্যাঁ, ভয় পেয়েছিলাম। অ্যাকচুয়ালি কখনো প্রথমে বুঝতে পারিনি, তো তারপর যখন বুঝতে পেরেছি তখন বেরিয়ে এসছি সবার ভয়তে একসাথে। বুঝতে পারছি যে এখন অবশ্যই ভয়টা কিছুটা কেটেছে, কিন্তু একটা রেশ রয়েছে, আতঙ্কের রেশ রয়েছে। তবে অবশ্যই বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। ধন্যবাদ নিমাই। আমি আরেকবার ভূতত্ত্ববিদ হরেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এই আমরা যখন কথা বলছিলাম তারপর আরেক দফা দিল্লি এবং হরিয়ানায় ভূকম্পন অনুভূত হয়েছে। মানুষ একটাই কথা জানতে চাইছেন যে নিশ্চিন্তে এবার যারা বেরিয়ে এসেছিলেন কিংবা সারাদিন কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছেন, তারা নিশ্চিন্তে এবার বাড়ি ফিরতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ এরকম আফটার শক আমি এর আগেও বললাম যেটা হতে থাকবে, কিন্তু তারা অনেক কম এবং তাদের যেহেতু তাদের তীব্রতা কম, ক্ষয়ক্ষতির আশঙ্কাও কম। কিন্তু সেটা যে এখনই ঘটবে বা কাল বা এক বছর বাদে এইভাবে প্রেডিক্ট করা যায় না। এটা ঘটতে পারে, কিন্তু সেগুলো তীব্রতা এমন হবে না। 6.8 যেটা মায়ানমার আর ইন্ডিয়ার বর্ডারে হয়েছে তার থেকে কম হবে। অতএব আতঙ্কিত হওয়ার আর কিছু নেই।
সবাই নিশ্চিন্ত থাকতে পারেন, এই মুহূর্তে অত বড় ভূমিকম্প আর হবে না। যদি আবার পরে অন্য একটা কিছু হতে পারে, কারণ যেই জোনে এটা হয়েছে এটা তো খুব অ্যাক্টিভ, অতএব এখানে পরে কখনো আবার ভূমিকম্প হতেই পারে, কিন্তু সেটা এই মুহূর্তে নয়। এখন এই মুহূর্তে আতঙ্কিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার কিছু নেই। আরেকটা কথা বলার আছে, যে ভূমিকম্পে কোনো বাড়িঘর তো ভেঙে পড়তে পারে, যদি এটা ঘটে তখন সেখান থেকে মানুষ তলায় নেমে এসে বাঁচতে পারবেন না, এটা এত সাডেন এত তাড়াতাড়ি হয়। অতএব এই আতঙ্কিত হয়ে দৌড়ে বেরোনো, সিঁড়ি দিয়ে নামা, এতেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। একদম, আমার মনে আছে আপনি স্টুডিওতে এসেও এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে আশ্বস্ত করার জন্য। নিঃসন্দেহে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, আমাদের এবিপি আনন্দের তরফে অবশ্যই আবেদন থাকবে গুজবে কান না দিতে। বেহালা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে, কোনো ভিত্তি নেই। মেট্রোর পিলারে ফাটল বা ক্র্যাক দেখা দিয়েছে, কোনো সন্দেহের অবকাশ নেই, সেই ছবি বারবার আমরা দেখিয়েছি, কিন্তু আতঙ্কিত হওয়ার, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। পার্থবাবু, আমার চিন্তাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে এই মুহূর্তে কলকাতায় একাধিক বাড়ি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত আছে। উড়ালপুর পুরো যে অবস্থায় ভেঙে পড়েছিল প্রায় সেই অবস্থায় আছে, খুব একটা সেই জায়গাটা, আমি যেটা বলছিলাম যে লাইভেই ছবি দেখছিলাম যে সম্পূর্ণ একাধিক বাড়ির ওপর পড়ে আছে বিপজ্জনকভাবে। এই ধরনের ছোটখাটো তীব্রতা, যেটা হয়তো একটা ওয়েল স্ট্রাকচার বাড়ির ক্ষেত্রে কিছু প্রভাবই ফেলবে না, কোনো ক্র্যাকও হবে না, ওই এলাকায় ওই অংশে বা বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে কি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কি বক্তব্য? এখানে আমার না দুটো জিনিস, অ্যাকচুয়ালি বিপদে পড়লে আমরা অনেক সময় ভাবনাগুলো ভাবি, বিপদ চলে গেলে আর মাথার থেকে উড়ে যায়। তো এক হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে কলকাতা পুরনো শহর এবং বিশেষত অনেক বেশি কি বলবো সাসেপ্টেবল, দেখবেন গরিব মানুষরা যেটাই বাস করে, এবং সেই বাড়িগুলোই কিন্তু সবচেয়ে আলগাভাবে বানানো হয়েছে। ফলে এই যে মাঝারি মাপের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স কিন্তু যে বাড়িগুলো দেখবেন বহু পুরনো বাড়ি এবং যথাযথ বিজ্ঞান না মেনে তৈরি করা হয়েছে, এবং ন্যাচারালি সেই বাড়িগুলোতে দেখবেন যে মূলত লোয়ার ইনকাম গ্রুপের মানুষরাই বাস করছেন এবং অনেক ডেন্সলি একটা পপুলেটেড জায়গায়। এইটাকে মাথায় রেখে যদি আমাদের কলকাতা শহরের, আপনি ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসছে মাইক্রোজোনেশন, অর্থাৎ কোন ওয়ার্ড ভূমিকম্পের নিরিখে কতটা কি বলবো সেন্সিটিভ, যদি এই ডেটাটা আমাদের কাছে এসে যায়, তাহলে সেই ডেটার উপর দাঁড়িয়ে সেই ওয়ার্ড ভিত্তিক বিপজ্জনক বাড়িগুলোকে চিহ্নিত করা এবং তার রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন, এটার কি ভাবনা হবে, সেই ভাবনা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। তা না হলে পরে এরকম মাঝারি বা উচ্চমানের ভূমিকম্পে কিন্তু সাউথ সিটি প্রথম পড়বে না, কিন্তু আমি বলবো যে ওই যে নড়ছে আপনি দেখবেন ওই বাড়িগুলো অনেক বেশি ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা যেটাকে বলি যে একটা চালু কথায় যে ভাঙবে কিন্তু মানে মচকাবে, হ্যাঁ এখানে হচ্ছে উল্টোটা, মচকাবে কিন্তু ভাঙবে না, এই পলিসিতে বাড়ি তৈরি হয়। ফলে এখানে বড় বাড়ি কিন্তু তুলনায় সেফ, বরং আনসেফ এই কলোনি অঞ্চলে যেভাবে হুড় করে বাড়ি উঠেছে কোনো স্পেসিং না মেনে, বা দেখবেন একতলা দোতলা বাড়ি পুরোনো দিনের দাদা, এই যে পোস্তা অঞ্চলে যে বাড়িগুলো আপনি দেখছেন পুরনো বাড়ি, আমি বলছি আইডেন্টিফাই করা দরকার, কোনো সন্দেহ নেই, কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা অবশ্যই লাগবে। এবং কলকাতা যেহেতু পরিকল্পিত নগর নয়, নিঃসন্দেহে কলকাতায় বিপদ বেশি, কিন্তু শেষে একটাই কথা বলার, আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, এবং অবশ্যই এই ভূমিকম্পের বিশেষজ্ঞরা যেরকম বললেন যে চিন্তার কোনো কারণ নেই। আপনারা জানেন সম্পূর্ণ অন্য বিষয়ে এই অনুষ্ঠান আমাদের করার কথা ছিল, তা নিয়ে নিঃসন্দেহে আমাদের দিক থেকে সম্পূর্ণ প্রস্তুতিও ছিল, কিন্তু আমাদের মনে হয়েছে যে জিনিসটা কার্যত আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে তো বটেই কাঁপিয়ে দিয়ে গেছে, আমাদের ওপর প্রভাব বিস্তার করেছে, আমরা চেষ্টা করলাম আমাদের স্টুডিওতে যারা ছিলেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেই বিষয়টার ওপর আমাদের তরফ থেকে কিছু আলোকপাত করার। আমার সময় এখানেই শেষ, ভালো থাকবেন, শুভরাত্রি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। শালিমার শেফ গুড় মশলা, জীবনের আসল স্বাদ।